তোমার স্বামী হতে পারি। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় স্বামীকে ভালোবাসার জন্য নিজের শেষটুকু দিতে যায়। বাহ বাহ, চমৎকার চমৎকার মা, চমৎকার। এদেশে বহু বধূ নির্যাতনের চিত্র চিহ্নিত হয়েছিল, কিন্তু আজ যে আপনি বিরল চিত্র চিহ্নিত করলেন, তার জন্য আমি সমগ্র বিশ্ববাসীর কাছে একটাই প্রার্থনা করব, আপনার মতন শাশুড়িদের জন্য যেন তারা নোবেল পুরস্কার দেয়। কি বললি কি বললি আরামজাদি? যত বড় মুখ নয় তত বড় কথা। শেষ করবো। আপনি আর মারবেন না। বৌদির চোখে যত জল ঝরবে, আপনার জীবনে যে তত অভিশাপ জমবে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে ওগো ঈশ্বর, তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা দিন রাত তোমাকে ভক্তি ভরে পুজো করে, তাদের চোখে তুমি এমনি করে জল ঝরাও। তাহলে কি কেউ তোমাকে ভগবান বলে পুজো করবে? তুমি নিষ্ঠুর দয়াময়, তুমি পাষাণ, তুমি পাষাণ। মেরেই মেরেই কি করছে আমার মেয়েটাকে? আপনি এইভাবে এখনই তোমার মেয়েকে নিয়ে তুমি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নইলে। কেন বিয়ার কেন? বাকি 20,000 টাকা দিতে পারিনি বলে আপনি আপনার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? দেবো দেবো বিয়ার দেবো। 20,000 টাকা দিতে না পারলেও আজ আমি 5,000 টাকা সঙ্গে করে এনেছি। না, ওই 5,000-এ হবে না। বলি আমার ছোট ছেলে পিঙ্কিকে বিয়ে দেওয়ার জন্য যা যা সামগ্রী আমি চেয়েছিলাম দিয়েছি, তোমাকে তাই দিতে হবে। 1 লাখ টাকা পেয়েছেন? বলুন বলুন না বিয়ান, বড়ি সোনা সহ নগদ 3 লাখ টাকা। 3 লাখ টাকা? শুনেই চোখ কপালে তুললেন যে। এরপর দান সামগ্রীর লিস্টটা শুনলে হার্ট ফেল করবেন মনে হচ্ছে। তাহলে শুনুন, চন্দন গাড়ির পালঙ্ক, আলনা, ড্রেসিং টেবিল, রঙিন টিভি, ফ্রিজ, আইফোন। থাক বাবা থাক, আর তোমাকে বলতে হবে না বাবা, আর তোমাকে বলতে হবে না। বলিনি তোমার কথা শুনলে ও একেবারে সত্যি সত্যি যদি হার্ট ফেল করে মরে যায়, তাহলে যে আমাদের টেবিলে আমার পোয়াতে হবে মা। হার্ট ফেল করার মতো হার্ট অবশ্য আমার একটা আছে, কিন্তু সেই বস্তুটা আপনাদের মধ্যে আছে কিনা আমার সন্দেহ হয়। কি বললেন? থাক থাক দাদা থাক, আগে মাথা গরম করিস না। এই নে, এই মিষ্টি কটা আগে খেয়ে নে। ওনাকে দিবি না পিঙ্কি? তুই থাম তো, এই সমস্ত দামি দামি খাবার ওই ভিখারির জন্য নয়। পিঙ্কি তো যা বোঝো, আমাকে একটু বেশি সম্মান দিয়ে ফেললো রে মা। ওর বলা উচিত ছিল এই কুকুরের পেটে কি মাছ সহ্য হয় রে মা। এই 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 দেখো মা, এই দেখো এই দেখো, হ্যাঁ হ্যাঁ তোর জন্য না এই শাড়িটা কেমন হয়েছে দেখো মা।
খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। আমার বাবা স্নেহের দানের চেয়ে এই সমস্ত দামি দামি জিনিসগুলো তো তুচ্ছ বাবা। আমার খুব পছন্দ হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ফেলে দাও, ফেলে দাও বাচ্চি, ফেলে দাও। এই সমস্ত শাড়ি লোকে পরলে তোমাকে ছিছি ছিছি বলবে, ছিছি। ঠিক ঠিকই তো বাবা। বাবা এই শাড়িটা তুমি আস্তে করে ফেলে দিয়ে এসো বাবা। কেন রে মা, কেন তুই ও কথা বলছিস কেন মা? তুই তো জানিস তোর বাবা কোনো রকম জীবিকা নির্বাহ করে, তাই তো আমি এই শাড়িটা নিয়ে এসেছি রে মা, তাই তো আমি নিয়ে এসেছি। তুমি আমার এখান থেকে চলে যাও বাবা, আর কোনোদিনও তুমি এ বাড়িতে এসো না। বলি বলি রফা না করে তুমি কোথায় যাবে শুনি? রফা? হ্যাঁ, রফা। বলো ছোট বৌমার মতো নগদ 3 লাখ টাকা আর ওই সমস্ত দান সামগ্রী দিতে পারবে তো তোমার বাবা? না হলে কিন্তু আমি আমার ছেলের আবার বিয়ে দেব। কি না 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 বেটাগুলো না, আপনি এইভাবে অন্যায় ভাবে আমার মাথার উপর চাপ দেবেন না। আমার বিয়ের সময় আমি কিছু তো দিয়েছি। হ্যাঁ, যা দিয়ে সেটা তো দেখতেই পাচ্ছি, মাত্র কয়েক হাজার টাকা দামের জিনিস। আর আমার দাদা কি দিয়েছে জানেন? একটু একটু আগে তুমি নিজের কাছে শুনেছি বোন, তোর দাদা নাকি তোর বিয়েতে কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু আমার বাবা আমার বিয়েতে তার যথা সর্বস্ব দিয়েছেন, এমনকি তার ভিটে বাড়ি বন্দুকটাও দিয়েছেন। তাহলে এবার তুই বিচার করে বল, তোর দাদার বিচারের চেয়ে আমার বাবার দেওয়া মূল্যের বিচার তুলনামূলকভাবে কোনটা বেশি? আপনার কথা শুনে মনে হচ্ছে লাখের চেয়ে হাজারের মূল্যটাই বেশি। ঠিক বলেছিস দাদা, একদম ঠিক বলেছিস। তাহলে বাবা প্রশান্ত, বলি তুমি আমার বড় ছেলের জন্য বাবা একটা মেয়ে দেখো তো ভাই। মা, হ্যাঁ, আমি আবার ওর বিয়ে দেব। আপনি দয়া করুন, মেয়েটাগুলো আপনি দয়া করুন। আপনি তো জানেন আমার কোনো ওই যে পেনশনটুকু আমি পাই, তারই এত নিজের পেটের খাবার জোটে না, তার উপরে ওই ভিজে বাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? কোথায়? সেসব আমার দেখার দরকার নেই, একদম আমার দেখার দরকার নেই। দেবে কিনা তাই বলো, বলো দেবে কিনা? আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার পায়ে পড়ি। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। স্বামীর সংসারের স্বপ্ন আমার ঘুচে গেছে বাবা, আমি আর এখানে থাকতে চাই না বাবা, আমি তোমার সাথে চলে যাবো বাবা। হয় না, এই লোকে যে ইলিকুঞ্জীয় মাস্টারকে বিদ্রুপ করবে আর স্বর্গতিকে তোর মাঝে আমাকে অভিসম্পাদ দেবে রে মা, অভিসম্পাদ দেবে। আমি দেবো বেন, আমি দেবো আপনার সমস্ত আকাঙ্ক্ষিত টাকা আমি দেব। শুধু আপনার কাছে একান্তি অনুরোধ, এই মা বড় ওনাতে মেয়েটাকে আপনি বাড়ি থেকে দাঁড়িয়ে দেবেন তবে।
বকুল তুমি দেখা দাও, তোমার একটুখানি স্পর্শ পাওয়ার আশায় আমার হৃদয় যে ব্যাকুল হয়েছে। দেখা দাও বকুল, দেখা দাও। ধীরে ধীরে বাতাস বয়ে তোমায় মনে পড়ে, বড় একা লাগে। ধীরে ধীরে বাতাস বয়ে তোমায় মনে পড়ে, কি যে ব্যথা লাগে, বড় একা লাগে। ধীরে ধীরে বাতাস বয়ে তোমায় মনে পড়ে। বকুল দেখা দাও, দেখা দাও বকুল, ধরা দাও। বকুল আমার আমার বকুল, তুমি কি হলো, থমকে গেলে কেন? এসো বকুল বেবি, না হয় তুমি আমাকে তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমার আমায় তুমি একটু একা থাকতে দাও। রূপ, আমাকে ধোকা দিয়ে তুমি আর কতদিন কতদিন তুমি আমাকে দূরে সরিয়ে রাখবে, দূরে সরিয়ে রাখবে, দূরে। হ্যাঁ, আমার থেকে একটিবার তুই ভালো করে তাকিয়ে দেখো। আমি 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 তোমার রূপের জন্য নিজেকে কি সুন্দর সাজিয়েছি তোমাকে পাওয়ার জন্য। আমার মনে আমি কতখানি ভালোবাসা লুকিয়ে রেখেছি। মনে যে ভালোবাসা নেই, আছে শুধু সর্বনাশের খেলা। রূপ, যে পিঙ্কির রূপ দেখে সবাই সবাই ভুলে যায়, সেই পিঙ্কির রূপকে অপমান করার সাহস তুমি পেলে কোথায়? বকুলের ভালোবাসা। বকুল 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 আর বকুল, বকুল শরীর দেখেছো বলেই আমার প্রতি তোমার এত অনীহা। আজ আমি তোমার সামনে মেলে দেব আমার উন্মুক্ত যৌবনের ডালি। তোমার ওই শরীরটাকে যতই তুমি খোলা রেখে চেষ্টা করো না পিঙ্কি, রাতের পর রাত আমার পাশে যতই থাকো না কেন, তোমার তোমার এই শরীরটাকে নিয়ে কামড়া কামড়ি করার মনোপ্রবৃত্তি যে আমার কোনোদিনও জন্মাবে না। আজ আমি তোমাকে ছাড়বো না রূপ। আমার প্রতি তোমার এই ব্রহ্মচর্যের ধারণা আমি একেবারে ভেঙে চুরে চুরমার করে দেব। হ্যাঁ, আজ আমি দেখাবো আমার উন্মুক্ত যৌবন। আমি মন দিয়েছি, মনটা পেতে যা একটু তোমায় ডাকছি কাছে দা। আমি অনেক দিন তোমার মতো সঙ্গী কোথাও নাই 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 না। আমি মন দিয়ে
মন জয় করা যায়, কিন্তু ওই স্বামীর নয়। আর তার জন্য চাই খাঁটি লজ্জা জড়ানো একটা ভালোবাসা। আর যে ভালোবাসা আছে বলে বকুল যে আমার আজও আমার ভালো লাগে। রূপ আর সেই বকুলকে বিক্রি করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। তুই বিশ্বাস কর ভাই দিগন্ত, এরা এরা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। বললা রে ভাই বললা, নিজের স্ত্রীকে কি কখনো বিক্রি করা যায়? হ্যাঁ হ্যাঁ, যায় যায় যায়। আজকাল অধিকাংশ মানুষের ন্যায় নীতি আদর্শবোধ বলতে কিছুই নেই। ওদের লোভ লালসা পশুর হিংসতাকে হার মানা। আর টাকার লোভে যে তুই বকুলকে বিক্রি করেছিস সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকলেও প্রমাণ কিন্তু নেই ইন্সপেক্টর। হ্যাঁ আছে। সাক্ষী এবং প্রমাণ দেবেন কাকাবাবু। কাকাবাবু। আই মিন মুকুন্দ ব্যানার্জি। হ্যাঁ, কিসের সাক্ষী প্রমাণ ইন্সপেক্টর? এই যে কাকাবাবু, আমি তন্ন তন্ন করে খুঁজেও বকুলের কোনো সন্ধান পাইনি। তাই আমি এই বকুলকে অ্যারেস্ট করতে এসেছি। আর বকুলের পাঁচালের প্রমাণস্বরূপ এই চিঠিটা আপনি আমাকে দিন। তুমি কি আকাশ থেকে বললে না? কিসের চিঠি? ওই যে রূপকে দেওয়া সেই আগন্তুকের চিঠি। ছাড়ো। কাকাবাবু, জানো আমার ওই ভাইপোকে হেনস্থা করার অভিযোগে তোমাকে মানহানির মামলা করব। হ্যাঁ, না কাকা না, তা তুমি পারো না। অসংখ্য মিথ্যে দিয়ে কখনো যে সত্যকে ঢেকে রাখা যায় না কাকা। ওরে চুপ চুপ, তোকে বাঁচানোর জন্যই তো। বাঘের মুখ থেকে ছিনিয়ে নিয়ে তুমি তুমি সিংহের খাঁচায় পুঁততে চাইছো, তাই না কাকা? রূপ, কি বললে? এই কি বললে তুমি? না না, আর আমি এখানে থাকতে চাই না। রূপ, এই বিষাক্ত পরিবেশে তিল তিল করে মরার চেয়ে এই মিথ্যে পরমানা মাথায় নিয়ে জেলে থাকা যে অনেক অনেক সুখে। তুই আমায় অ্যারেস্ট কর ভাই দিগন্ত, তুই অ্যারেস্ট কর। না রে রূপ না, এই মুহূর্তে আমার যেন মনে হচ্ছে কি মনে হচ্ছে দিগন্ত? তুই সম্পূর্ণ নির্দোষ। দিগন্ত, আমার মনে হচ্ছে অন্যদিকে আমার বকুল বোধ হয় আর এক কালচক্রের মধ্যে জড়িয়ে গেছে। দিগন্ত, আর আমার বকুলকে বোধ হয় আমি খুঁজে পাবো না রে রূপ, আর খুঁজে পাবো না। ওরে দিগন্ত, তুই হতাশ হলে আমি আমি কার দিকে চেয়ে থাকবো ভাই, তুই বলতে পারিস? হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ দুর্দামনীয় শক্তি। মনে আর প্রাণে দাও শীতের শেষের তুষার উত্তাপ। টুকরো টুকরো করে ভাঙো শোষক আর শাসকের অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। আমার বোধ হয় বকুলকে উদ্ধার করতে না পারলেও আমি ওই ওদের অপহরণের গ্যাংটাকে উদ্ধার করতে পারবো। দিগন্ত, এবার দেখো কেঁচো খুঁজতে গিয়ে এই আসল কেউটে সাপটা খুঁজে পাই কি না। দিগন্ত, যা রে ভাই তুই যা, আমি আর চুপ করে বসে থাকবো না। বকুলের সন্ধানে আমি ছুটে যাবো। তোর আমার মিলিত শক্তিকে বকুলকে আমরা ঠিক উদ্ধার করে আনবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি রূপ? এই অন্ধকার থেকে একটু আলোর সন্ধানে, রূপ, দুঃখের হাহাকার ছেড়ে একটু সুখের সন্ধানে, একটু সুখের সন্ধানে। রূপ, রূপ কথা ছিল রূপ, যেও না রূপ, রূপ। রূপটাও চলে গেল, যাক মন্দেরও ভালো। আলু আর কোথায় ঠাকুরপো? তুমি যে দেখি মাঝে মাঝে উদাও হয়ে যাও, তার কোনো ঠিক থাকে না। ঠিক থাকবে না কেন? মাঝে মাঝে আমি যাই কোথায় যাই গো, তা বেশ, এটা খুব ভালো। শুনলাম নাকি রূপের বিয়েতে বরপণের টাকাটা প্রধান থেকে তুমি নাকি সব
তবে ওই টাকাটা তোমাকে ভুলে গেলেই ভালো হয়। মাসে কি এতগুলো টাকা সব তুমি নিয়ে নেবে? আমার ছেলের টাকা আমি নেব না তো কে নেবে? তুমি নেবে। আর ছেলে মানে এই দেখো, এই দেখো, এই দেখো। তুমি বড় তাড়াতাড়ি চলে যাও। রোগ তোমার পেটে জন্মালেও এ কিন্তু আমারই ছেলে। আজকে কিন্তু তুমি একদম ভালো করছো না ঠাকুরপো। শোনো, ও টাকার কিছুটা যদি আমি না পাই তাহলে কিন্তু আমি পুলিশের কাছে ফাঁস করে দেব যে তুমি আমার স্বামীকে খুন করেছো। এই শয়তানে! আর একবার এই কথা বললে ওর স্বামীর মতো তোকেও আমি ঠাকুরপো, তা আমি করব না। আমি বরং ছেলেদের কাছে তোমার আমার অবৈধ সম্পর্কটা ফাঁস করে দেবো। না, তোমার দুটি হাত ধরে অনুরোধ করছি, এমন সর্বনাশ তুমি আবার করো না। না বাবা না, ও টাকা আমার আর দরকার নেই, ও টাকা আমি কোনো হিসেবে নেবো না। তাহলে স্বীকার করছো তো? রূপ তোমার পেটে জন্মালেও সে কিন্তু আমার ছেলে। কে? আমি একটা মূর্তিমান পাপ কালের কোরাল স্রোতে ছিন্ন শ্যাওলার মতো ভাসতে ভাসতে আমি এগিয়ে চলেছি একটুখানি পুণ্যের আশায়। কান্নার বাঁশি বাজাতে বাজাতে আমি এগিয়ে চলেছি এক টুকরো হাসি। পাগলা! পাগলা! এই দেখো, ও কিন্তু শেয়ানা পাগলা, জানো? ও কিন্তু এমনি পাগলা নয়। সেদিন তোমার দাদার ছবিটা পালিয়ে নিয়ে গিয়ে কি কাণ্ডই না করেছিল। তাই নাকি? হ্যাঁ, মন্দিরও ভালো করতে গেলে তাহলে ওকে একটু বাজিয়ে দেখতে হয়। এই পাগলা কোথায় থাকা হয়? যেখানেই সন্ধ্যা হয় তোর কে কে আছে? আমার সবই আছে বাবু। আমার দু চোখে কান্না আছে, পেটে আছে এক রাস খিদে, আর মনে আছে এক রাস যন্ত্রণা। পাগলা! পাগলা! থাকবে নাই কেন? বিশ্বাস যদি বিশ্বাসঘাতকতা করে, সম্পর্ক যদি ব্যভিচারের খেলায় মত্ত হয়, আর সম্পর্ক যদি সত্যের গলা টিপে ধরে, তাহলে আমার মতো পাতলার জন্ম না হয়ে উপায় আছে? সত্যি করে বল, কে তুই? কেন তুই এই বাড়িতে এসেছিস? এই বাড়িতেই যে আমার একটা অতীত পড়ে আছে বাবু। অতীত? এই বাড়ির মধ্যে ছিড়িয়ে ছুটে অনেক স্বপ্ন লুকিয়ে আছে। এখানেই যে মেটাতে হবে আমার বিগত জীবনের হিসাব। সব এও তোর হিসাব নিকাশ করে দেবো রে শালা। চোখের মুখে নুন পড়তেই জ্বালা শুরু হয়ে গেছে। পাগলা! একটা সত্যি কথা বলো তো মহাপুরুষ, তোমার তো বই নেই, তবু তুমি বাবা হলে কেমন করে? এই যে জুতো মেরে তোর মুখ ভেঙে দেবো রে। এই যে সতী রানী, তোমার তো স্বামী বাড়িতেই নেই, তবু তুমি মা হলে কেমন করে? তোমার মুখে নুরো জেলে এখান থেকে তাড়াবো মুখ পোড়া। বেরো! নিজের মুখটা তো অনেক দিন আগেই যৌবনের নুড়ো দিয়ে জ্বালিয়ে দিয়েছ। পাগলা! তুমি হলে এই যুগের কুন্তী, তাই তো স্বামীর অবর্তমানে এই সমস্ত দেবতাদের তুষ্ট করে একাধিক সন্তানের জন্ম শুধু তুমি দিতে পারো। হে কলির কুন্তী, পাগলা! তুমি দিতে পারো। নমস্কার হে কলির কুন্তী, তোমাকে আমার 100 কোটি নমস্কার। বাবা রে পাগলা! প্রিয়ারে আমার কেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? অধিক হিংস
আমি যদি কেউ হই এ শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা তোদের তুলবই, চিতা তোদের তুলবই। এ আমি কি করেছি? ওই শয়তানগুলোর সঙ্গে হাত মিলিয়ে একটা সৎ পুলিশ অফিসারকে আমি ফাঁদে ফেলেছি। না না, আর আমি এ পাপ কাজ করব না। ওই পুলিশের কাছে ওদের গোপন কারবার বলে আমি একবার সৎভাবে বাঁচতে চাই। সৎভাবে বাঁচবে কি করে গঙ্গা রানী? তুমি তো এখনো গুরুদেবের পুরোজোর প্রসাদই বোনাতে পারলে না। আরে তার জন্য আমার এতটুকু দুঃখ নেই। তুমি তুমি আমায় এঁঠো করে প্রসাদ বানিয়ে দাও, তাতেই আমি ধন্য হয়ে যাব গুরুদেব। ওরে বাবা, এ কি কথা? এ শেষে কিনা হিজড়ের সঙ্গে? কি বললে? মানে বলছিলাম কি, আমরা হলাম সিদ্ধ পুরুষ, এসব কি আমাদের করতে আছে বলো বাবা? বুঝি এ বাবা গো, সালা পাপটা বাবার কি কথা? যতবার তুমি আমায় ভক্ষণ করবে, ভোগ করবে, ততবার আমার পাপ ক্ষয় হয়ে তোমার পুণ্য জমা হবে। এসব কি বলছো মাইরি? হ্যাঁ গো আমার চিমটেশ্বর। চিমটেশ্বর? তুমি আমায় চিমটে থেকে একেবারে চিমটেশ্বর বানিয়ে দিলে গঙ্গা রানী। বানাবো না? তুমি ওই যে খড়গেশ্বরের মন্ত্র শিষ্য, তাই ওই গুরুর সঙ্গে নাম মিলিয়ে তোমাকে মনে মনে আমি চিমটেশ্বর বানিয়ে দিলাম। নয় হ্যাঁ। তা ওগো আমার চিমটেশ্বর, তোমার কাছে যদি কিছু চাই তুমি দেবে তো? তা কি চাও গঙ্গা রানী? বর চাও বুঝি? বর তথাস্তু। এ বাবা গো, না চাইতেই তুমি এসব দিয়ে দিলে। ও এখনো চাওনি বুঝি? তা কি চাও, কি চাও বলো? তোমাকে আমি বর হিসাবে চাই প্রাণেশ্বর। বর? আমি আমি তোমায় বিয়ে করতে চাই প্রাণেশ্বর। আরে দূর, আমি হলাম কি সাধু সন্ন্যাসী মানুষ? বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা ভাবা আমাদের মহা পাপ। এ বাবা গো, এ শালা নাকি সাধু সন্ন্যাসী মানুষ, মেয়ে নিয়ে ফুর্তি করলে এদের পাপ হয় না, শালা আমাকে বিয়ে করলে নাকি ওর মহা পাপ হয়ে যায়। এই তাহলে হিজড়াকে বিয়ে করবো? হ্যাঁ করবি। করবি। আজকাল বউয়েরা তো আর বউ নয়, যেন একটা টাইম বোমা, সারা সময় হলে বিস্ফোরণ ঘটিয়ে সংসারটাকে একবারে ছাড়খাড় করে দেবে। এই গুরুদেব, তাহলে আমরা বিয়ে না করে বেঁচে গেছি বলো? শুধু বেঁচে গেছি কি রে, আমরা একবারে শান্তিতে বহাল তবিয়তে বেঁচে আছি। কিন্তু গঙ্গা রানী, বলো বলো গুরু। আমার গাটা যেন কেমন ম্যাজ করছে। এক বোতল বিলেতি খেয়েছি, তবু মনটাতে আমার ফুর্তি আসছে না। এই শালা কেন বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই গুরু, তোমার বিলেতি খেয়ে যখন কাজ হলো না, আমার এই বাংলাকে তুমি মাত হয়ে যাবে গুরু, মজা এসে যাবে। খাবে গুরু, খাবে। এই যে শালা তুই তো দেখছি বাংলার হ্যাংলা রে। ঠিক আছে দে, তোর ওই বাংলাই দে। নাও গুরু। গঙ্গা রানী, বলো গুরু। এই বাংলার সাথে না একটু হিন্দি মিশিয়ে দিলে দিলটা বেশ খুশ হয়ে যাবে। নে, এই চিমটে একটু হিন্দিটা একটু মিক্স করে দে তো দেখি। ঠিক আছে গুরু,
দিচ্ছি, শুরু করো। আরে দু ঘুট, আরে দু ঘুট মুঝে भी पिलाने से अरे दो घुट मुझे भी पिला दे से रावी, देख फिर होता है क्या। अरे दो घुट, अरे दो घुट। পুলিশ, গুরুদেব, দাঁড়িয়ে আছো, ঠিক সেইভাবেই দাঁড়িয়ে থাকো। একটু এদিকে হতে হলে আমি এই পিস্তলের গুলিতে তোমাদের বুক ঝাঁঝরা করে দেবো। ওরে বাবা রে, পুলিশ হয়ে গেছে মনে হচ্ছে, সব ভিজে গেছে, ভিজে গেছে সত্যি। আপনি কিন্তু আমাদের অযথা হয়রান করছেন অফিসার। সেইদিন আমাকে কৌশলে বোকা বানালেও আজ আমি দেখবো তোদের এই ভণ্ড তান্ত্রিককে, কাল ভৈরবকে বাঁচায় কে। মা ভৈরবের ইচ্ছা হলে তিনি বাঁচাবেন অফিসার। সব কাল ভৈরব, কাল ভৈরব কারো আদেশে হাত তুলে না ইন্সপেক্টর। আমার পিস্তল কিন্তু তোমার বুকে তাক করে আছে কাল ভৈরব। সেইগুলি আমার তোমার কাছে ফিরে যাবে অফিসার। কাল ভৈরব, ওই কাল ভৈরবের শরীরটা যাকে কুদে ঢাকা থাকে। ওই বুকটাকে ঢেকে রাখলো। আমি জনগণের কাছে প্রকাশ করে দেবো, আর দেখবো তোমাদের এই কাল ভৈরবকে বাঁচায় কে। এই, আমার বলকে তুই কোথায় লুকে রেখেছিস? বলবো না অফিসার। আমার বোন বকুলকে তোরা কোথায় লুকে রেখেছিস? বল বল বল। অফিসার, তোমার সাহসে আমি মুগ্ধ। তোমার ঔদ্ধত আমি কাল ভৈরব, আমাকে হ্যান্ডকাপ করে টানতে টানতে আমি এখান থেকে নিয়ে যাবো, তার আগে আমি এখান থেকে কিছুতেই যাবো না। তা তুমি বলবে না অফিসার, কেন? কারণ তোমাকে ঘায়ল করার অস্ত্র আমি আগেই থেকে ফেঁসে রেখেছি। অস্ত্র? হ্যাঁ। এই দেখো, এ কি? আমি জানতাম ইন্সপেক্টর তুমি কিছু ছাড়বে না, তাই তো তোমাকে কৌশলে মাদক খাইয়ে আমার এক দেশদাসীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ছবিগুলো এবার কিন্তু আমাদের পেছনে লাগে, তাহলে আপনার এই ছবি আমরা সংবাদপত্রের মাঝখানে প্রকাশ করে দেব। দাদা আমাকে এখান থেকে নিয়ে চল দাদা, নইলে এরা আমায় মেরে ফেলবে। আমি যে নিরুপায় রে বোন, দাদা এই শয়তান কাল ভৈরব দাদা আমার জীবন মনুষ্যত্রাকে সব কিনে নিয়েছে। দাদা তাই তো আমার আইনের হাত আজ ছোট জগন্নাথ হয়ে গেছে রে বোন, ছোট জগন্নাথ হয়ে গেছে। দাদা তবে কি এখান থেকে আমার মুক্তি নেই দাদা? মুক্তি তোমার নেই, অজগরের কাছ থেকেও মুক্তি পাওয়া যায়, বাঘের মুক্তিকেও হয়তো পাওয়া যায়, কিন্তু এই কাল ভৈরবের কাছ থেকে তুমি কখনো মুক্তি পাবে না, তুমি কখনো মুক্তি পাবে না।
ওগো ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি আর কি খেলা খেলবে ঠাকুর? যে বকুল ছিল আমার জীবনের প্রেরণা, যার ভালোবাসা ছিল আমার স্বপ্ন সাধনা, সেই বকুলকে তুমি আমার জীবন থেকে কেড়ে নেবে ঠাকুর। না না, আর আমি চুপ করে বসে থাকবো না। বকুলের সন্ধান আমি উল্কার মতো ছুটে যাব। যারা যেখানে যেভাবে লুকিয়ে রাখো, বকুলকে আমি উদ্ধার করবই করব। হারিয়ে যাবে অতীতটাকে খুঁজতে গিয়ে এই বর্তমানের চক্র বয়ে তোমার ভবিষ্যৎটাই হয়তো হারিয়ে যাবে। কে কে তুমি? আমি একটা হাহাকার। হাহাকার? হে হাহাকার, যতখানি হাহাকার তোমার বুকে জমা আছে, তার যে অনেক বেশি হাহাকার আমার হারিয়ে গেছে। যতখানি ভালোবাসা তুমি খুঁজে বেড়াচ্ছ, তার যে অনেক অনেক বেশি ভালোবাসা আমার হারিয়ে গেছে। তুমি কেমন করে জানলে যে আমার ভালোবাসা হারিয়ে গেছে? মানুষের চোখে তো মনের আসল আয়না গো। কি বললে? আপনাকে যে দেখতে পাই জীবন দর্পণে, সে যে বড় অসহায়। অনিবার্য কারণে সেই আমি মুখোমুখি দেখা শুরু হয় নতুন সংঘাত। তুমি আমি কি প্রশ্ন করি, এতদিন কোথায় ছিলে? নিঘাতের রৌদ্র জ্বালা দেহ মন দগ্ধ করে হাসি আছো আর এই আমির কাছে। শূন্য কলস হাতে করিবারে অমৃত সন্ধান। চুপ করো, চুপ করো। হ্যাঁ গো, মায়ের মমতা বুঝি তোমার হৃদয়টাকে ভরাতে পারেনি, তাই না? আরে বাবার স্নেহ বুঝি তোমার অন্তরে ছাপ ফেলতে পারেনি, তাই না? কি বলছো আগন্তুক? সবার কাছে মা যে আমার কাছে মা নয়, একটা মা আমি। আর বাবা সে যে আমার জন্মের আগে হারিয়ে। নেবে বাবা, নেবে। 25টা বছর ধরে আমি যে আমি সঞ্চয় করে রেখেছি, তা যদি তোমাকে আমি উজাড় করে দিতে চাই, তুমি নেবে বাবা, তুমি নেবে। কেন কেন নেব না আগন্তুক? আমার হৃদয় হেসে স্থান তো শূন্যই আছে। আর তোমার দেওয়া সেই স্নেহ যদি সেই শূন্য স্থানটাকে পূরণ করতে পারে, তবে তুমি তো তাই করো। তবে তুমি আমার কাছে একটু এগিয়ে এসে তো বাবা, তুমি আমার কাছে একটু এগিয়ে এসো না। আমি তোমাকে প্রাণ ভরে একটা কি আনন্দ, কি আনন্দ। না, দেব না, দেব না। আমার পিতৃ স্নেহের ভাগ আমি কাউকে দেব না, আমি কাউকে দেব না। কি ভেবেছো তুমি? আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার হৃদয়ে একটা স্নেহের আঁচড় কাটবে, তারপর সুযোগ বুঝে সব কিছু কেড়ে নিয়ে তুমি পালিয়ে যাবে। খবরদার, আমি কাউকে দেব না, কাউকে দেব না। কে কে ওই আগন্তুক? ওকে দেখে আমার বুকের ভিতরটা আমার মোচড় দিয়ে উঠছে কেন? তবে কি ওর সঙ্গে আমার কোনো পূর্বজন্মের পরিচয়? যে পরিচয় আমাকে পাগল করে দিচ্ছে, যে পরিচয়। কি জয়ন্ত তুমি? এতক্ষণ হন্য হয়ে আমি তোমাকে খুঁজছিলাম। কেন
আমি জানি পিঙ্কির চেয়ে তোমাকে বকুলের বড় প্রয়োজন, তাই তো বকুলের সন্ধান পেয়ে আমি তোমাকে জানাতে এসেছি। কই কই জয়ন্ত, কোথায় কোথায় আমার বকুল জয়ন্ত? দিগন্ত তোমার বকুলের সন্ধান পেয়েছে। দিগন্ত আমার বকুলের সন্ধান পেয়েছে। আমি বকুলের কোনো সন্ধান পাইনি। তাকে তাকে তো নিশ্চয় উদ্ধার করেছিস ভাই দিগন্ত। না না, আমি উদ্ধার করতে পারিনি। কেন পারোনি জয়ন্তদা? তুমি তো একজন পুলিশ অফিসার, পুলিশ অফিসার হয়ে ওই কাল ভৈরবের কাছে হেরে গেছি রে, তাই তো আজ আমার আইনের হাত ঠুটো জগন্নাথ হয়ে গেছে। কি বললিস দিগন্ত? কাল ভৈরব? হ্যাঁ হ্যাঁ, ওই কাল ভৈরব। কাল ভৈরবের কালচক্র ডিনামে ইনচার্জ করব। একদম মামা উড়িয়ে দেব। সেই শয়তানে পাবে রাজপ্রসাদ। এসো তাহলে, এসো। তারপর সেই দেহটাকে আমরা টুকরো টুকরো করে ছেড়ে ফেলবো। এসো তাহলে আমরা তিনজনে মিলে শপথ গ্রহণ করি। এসো জয়ন্ত। শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, অন্যায় আর অত্যাচারে বদলা নিতে হাত বাড়িয়ে দিলাম। শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম। আমার মমতাময়ী মায়ের অশেষ করুণায় আমি সত্যিকারের মানুষ হয়ে চলেছি। তাই তো মদের পেয়ালায় আবার চরিত্রটাকে ডুবিয়ে রেখে আমি একটু একটু করে প্রমোশন করতে উঠেছি। আমি তারপর চরিত্রহীন মহাপুরুষ হয়ে যাওয়া। হ্যালো, আমি নিরালায় বসে দেখেছি আমার স্মরণদিন, কি যে বেদনার সুর বেঁধেছে আমার হারানো দিন। আমি নিরালায় বসে দেখেছি আমার স্মরণদিন। সুর বেঁধেছে আমার হারানো দিন। আমি নিরালায় বসে সবরি কি বড়দাবু, তোমার মুখে হাসি, চোখ দিয়ে দরদর করে জল ঝরছে। দুঃখ আর আনন্দ যে আমার জীবনটাকে নিয়ে কানামাছি খেলছে। বড়দাবু, অধঃপতনে ছেড়ে দিয়ে ভাঙতে ভাঙতে আজ যে আমাকে সুখের নরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন যেমন সীমাহীন আনন্দে আমার এক চোখে আনন্দের জন্য চিকচিক করে ওঠে, তেমনি আমার ফেলে আসা চরিত্রগুলোকে আমার দু চোখে বন্যা। তোমার আবার কিসের দুঃখ গো বড়দাবু? লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রী পেয়েছো, লক্ষণের মতো ভাই পেয়েছো, কিন্তু রামের মতো দাদা হতে পারলাম কই? তোমার লক্ষ্মী প্রতিমার মতো যথাযথ মর্যাদা দিতে পারলাম কই? তার জন্য বৌদিমণির মনে যে একটুও দুঃখ নেই। তুমি শুধু মদ খাওয়াটুকু ছেড়ে দাও। না, মদ খাওয়া ছেড়ে দেবো? মদ যে শরীরের আর মনের সর্বনাশ ডেকে আনে। এই, কোন
দিয়ে তার মুখটা আমি একেবারে ছিঁড়ে দেবো না। গিন্নিমা চুপ কর। শোন বাবা, তুই ভুলেও ওর বাজে কথায় কান দিস না। আয় বাবা, আয়। দেখ বাবা দেখ, আমি তোর জন্য কি সুন্দর দামি বোতল নিয়ে এসেছি বাবা। ছি গিন্নিমা ছি, প্রাণ ভরে খা। আপনি মা হয়ে নিজের ছেলের জন্য মদ এনেছেন? হ্যাঁ আনলাম, তাতে কি হয়েছে রে? চমৎকার মা, চমৎকার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাকে একটা ভক্তি ভরে প্রণাম করি মা গো। বড়বাবু তুমি? আর সেই সঙ্গে আমি করুণাময় ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো ঠাকুর, এমন মা তুমি যেন এই দেশের ঘরে ঘরে পৌঁছে দিও, তাহলে এই সোনার দেশটা একেবারে পশ্চিম বাংলার মতো সোনার সংসার হয়ে যাবে। তুমি আবার মদ খাচ্ছ? খবরই এই কি দোষী মেরে বাবা, দেখো স্বামী একটু বলি শখ করে মদ খাচ্ছে, আর উনি কিনা একদম সেটা দেখে সহ্য করতে পারছে না, তাই হাত থেকে ওই দামি মদটা কেড়ে নিয়েছি। মদ যতই দামি হোক, সেটা নেশা করার জন্য, শখ করার জন্য নয়। এই আমার ছেলে শখ করবে কি নেশা করবে, তাতে তোর কিরে মুখ পোড়া? আমার স্বামী যদি আপনার পেটের নিজের ছেলে হতো, তাহলে কি পারতেন তার হাতে এইভাবে মদের বোতলটা তুলে দিতে? হ্যাঁ পারতাম। তাহলে এই মদের অর্ধেকটা আপনি ছোটদাবাবুর জন্য তুলে রাখুন না। কি যত বড় মুখ নয় তত বড় কথা। ওরে মুখ পোড়া, তুই কি বললি? আমি কিনা রূপের জন্য মদ তুলে রাখবো? কেন রাখবেন না? কেন? রূপ আপনার নিজের ছেলে বলে তার জন্য আপনি মদ তুলে রাখতে পারবেন না, অথচ আমার স্বামী আপনার সৎ ছেলে বলে তার হাতে আপনি মদের বোতল তুলে দিতে পারেন? বাবা দি, শুনতে পাচ্ছিস? তোর বউ আমাকে জানায় তাই বলে অপমান করছে, তোকে মাতাল বলছে, এরপরও তুই মুখ বুজে চুপচাপ সহ্য করবি বাবা? না, আমি তোমার অপমান আমি কোনোদিন সহ্য করব না। আমার সামনে তোমাকে কেউ যদি অপমান করে, তাকে ঠিক এই হারামজাদি। না আমি দেব না, আমি দেব না, দে বলছি। না। একদম ঠিক কাজ করেছিস। শোন, পুরুষ মানুষের না একটু শক্তপোক্ত হওয়া দরকার, না হলে তার বউ তার মাথায় চেপে বসে। যত সব আদিক্ষেতা। কাঁদো বৌদিমণি, কাঁদো। তোমার চোখের জল যদি এই বড়বাবুর অধঃপতনের পথটাকে পিছল করতে পারে, তবেই হয়তো তুমি তাকে ফেরাতে পারবে, নইলে সব শেষ হয়ে যাবে বৌদিমণি, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে এই সবরি, আমি তোমাকে মারলাম না? কি নিষ্ঠুর আমি, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে শুধু আমি দুঃখ দিয়ে যাচ্ছি। আচ্ছা সবরি, তুমি কি পারো না তোমাকে দুঃখ আঘাত দিলে? তোমার এই দু হাত দিয়ে আমাকে ভীষণ একটু শাস্তি দিতে। না ওগো না, ও কথা তুমি বলো না। তুমি আমায় অভিশাপ দাও, যে হাত দিয়ে আমি তোমায় আঘাত করেছি, সেই হাত
হাতটা যেন চিরকাল আমার পঙ্গু হয়ে গেছে। যে মুখ দিয়ে আমি তোমায় কটু কথা বলেছি, সেই মুখটা যেন আমার চিরস্তব্ধ হয়ে যায়। ওগো ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা। তুমি তোমাকে দিয়ে আমি আমার এই জীবনের আরাধ্য দেবতা হিসেবে মেনে নিয়েছি। তাই তো আমি সব সময় তোমাকে ঘিরে এক অলিক স্বপ্ন রচনা করি। আর সেই স্বপ্ন রচনা করে সেই স্বপ্নের মধ্যে আমি বলে উঠি, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন নীলিমা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন নীলিমা। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। তাই যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। সবরি! না! না, সবরি, না! দানব কখনো দেবতা হতে পারে না। ভাগ্যের বিড়ম্বনায় আর তোমার আমার জীবনে ছন্দ কেটে গেছে। তাই তোমার আমার জীবনের সুর শুধুই বেদনা বেদুর সবরে, শুধুই বেদনা। আমাকে তুমি শাস্তি ও ঈশ্বর, তোমার আমার জীবনের যে সুখ রচনা করেছিলাম আমি, সেটা তুমি এভাবে নষ্ট করে চলে যেও না স্বামী। তুমি ফিরে এসো, যেমন করে হোক যেভাবেই হোক এই দূরত্ব ঘুচিয়ে আমরা আবার এক হব, আমরা আবার আমাদের সুখের স্বর্গ রচনা করব। আমি এসেছি রে মা, শত অপমান উপেক্ষা করেও আজ আবার আমি তোর কাছে এসেছি। কেন কেন এসেছো বাবা, কেন? তুমি চলে যাও। এই এত বড় অপমান তোমার একটু বিবেকে লাগে না? তুমি এখান থেকে চলে যাও বাবা, চলে যাও, আর কখনো এসো না। কেন কেন সবরি, কেন? তোর শাশুড়ি 4 টাকা কটা দিতে পারিনি বলে তুই আমাকে অভিমানে তাড়িয়ে দিচ্ছিস? না না বাবা, না। তোমার
উপরে আমার কোনো অভিমান নেই বাবা। আমি শুধু তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি এ বাড়ি থেকে চলে যাও বাবা। বেশ, আমি যদি চলে গেলে তুই শান্তি পাস, তাই আমি যাচ্ছি রে সমরি, তাই আমি যাচ্ছি। আর আর আমি কখনো আসবো না রে সমরি, আর আমি কখনো আসবো না। দেখি মেশমশাই, আপনি এসেই চলে যাচ্ছেন যে? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে। না না না, কাজ বললে আমি আজ কোনো কথাই শুনবো না। আচ্ছা দিদি, তুমি বুঝি একাই ওনার মেয়ে, আমি বুঝি ওনার কেউ নই। তুমি একাই ওনার আদর খাবে, আর আমি কি ওনার আদর নেব না? পিঙ্কি, মেশমশাই, নিজের মেয়ে বলে দিদিকেই শুধু আদর করবেন, আমাকে বুঝি আপনি আশীর্বাদ করবেন না? আরে ও যেমন আমার বড় মেয়ে, আর তুইও তেমনি আমার ছোট মেয়ে। মেশমশাই, এবার থেকে কিন্তু ছোট মেয়েকে সব থেকে বেশি আদর দিতে হবে। পাগলি বারে বাহ, জানিস পিঙ্কি, তোর এই পরিবর্তন দেখে না আমি আজ তোকে বলছি, দেখবি আমার কথা মিলে যাবে, ঠাকুরপো তোকে ঠিক মেনে নেবে। হ্যাঁ, এবার তাহলে আমি আসছি রে মা, এবার তাহলে আমি আসছি। এই বেলাটার তো একই রে পিঙ্কি, তোর গলার নেকলেসটা কোথায়? সে কি, একটু আগে তো আমার গলায় ছিল। হ্যাঁ, গলা থেকে কোথায়? কোথায় আবার উড়ে যাবে নাকি? ঘরের মধ্যে কোথায় আছে মনে করে দেখ, কোথায় খুলে রেখেছিস। তখন তো কিছু ভাবছি, কিন্তু মনে তো কিছুতেই করতে পারছি না। ও গড, আমার বিয়ের স্মৃতি নেকলেসটা। দাদা, ওটা যদি আমি না পাই, তাহলে কি তুমি সুসাইড করতে বাধ্য হবো? হ্যাঁ, তুমি এত ভেঙে পড়ো না, তুমি এত ভেঙে পড়ো না। হ্যাঁ, আমার মন বলছে এই জিনিসটা কোথাও না কোথাও আছে। আপনি ঠিক বলেছেন মেসমশাই, আমরা যদি সবাই মিলে একটু খোঁজাখুঁজি করি, তাহলে নিশ্চয়ই জিনিসটা পাচার হওয়ার আগেই ফিরে পাওয়া যেতে পারে। পাচার মানে কি বলতে চাইছো? না, বলতে কিছু চাইছি না, তবে ভাবছি কিছুক্ষণ আগে নেকলেসটা পিঙ্কির গলায় ছিল, এখানে আসার সঙ্গে সঙ্গে এমন হাওয়া হয়ে গেল কিভাবে? প্রশান্ত, সংযতের কথা বলো প্রশান্ত। তোমার জানা নেই যে আমি ছিলাম একজন স্কুল শিক্ষক, আর একজন স্কুল শিক্ষকের আদর্শ রুচি বোধ সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা রয়েছে। এত কথার কি আছে বলুন তো? দাদা যখন সন্দেহ হয়েছে, তখন একটু দেখে নিলে মহাভারত তো অশুদ্ধ হয়ে যাবে। পিঙ্কি, মানি লোকে সামান্য সম্মানহানি বড় দুঃখের পিঙ্কি, তাই বলছিলাম। দাঁড়ান, এটা আপনার ক্লাসরুম নয় যে এত লেকচার ছাড়বেন। দেখি ব্যাগটা দেখি। না না, এইরকম করো না। হ্যাঁ, এটাই তো দাদা। তাই তো বলি, ব্যাগটা সার্চ করতে এত আপত্তি কিসের? ছি মেশমশাই, ছি। আমি না আপনাকে বাবা বলে শ্রদ্ধা করতাম, সে আপনি কি না? তুমি বিশ্বাস করো, আমি এইসব বিষয়ে কিচ্ছু জানি না ভেবা। এই শুনুন, এই ধরা পড়ে যাওয়ার ভয় না সবাই না জানার ভান করে। না না রে পিঙ্কি, না, তোর কথা ভুল হচ্ছে পিঙ্কি, তোর কথা ভুল হচ্ছে। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, আর তাছাড়া তুই তো জানিস না আমি আমার বাবাকে চিনি। উনি না খেয়ে শুকিয়ে মরবেন, তবু কোনোদিন এরকম চুলি সাজ করবেন না। ওভাবে যে মানুষের স্বভাব নষ্ট হয়, আর এটাই বড় প্রমাণ। মেয়ের বর বোনের টাকা জোগাড় করতে পারেননি বলে শেষে কিনা আমার বোনের নেকলেস বিক্রি করে সেই টাকা দিয়ে। এই চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বেশ শিক্ষার বড়াই করছিলেন। তা বলি, উনি কোন স্কুলের শিক্ষক? নিশ্চয়ই পকেট মারি স্কুলে। বলো না। কি করে? তুমি আমায় বলো না, বরং জোড়া দুটো জুতো দিয়ে বাবা, বাবা তুমি চুপ করো, বাবা তুমি দয়া করে চুপ করো। ওরা তোমাকে যতই অপবাদ
দিক না কেন, ওই উপরে বসা ঈশ্বর চোখ বুঝে বসে নেই। ওই দরবারি মধুসূদন এর বিচার একদিন না একদিন করবেই বাবা, এর বিচার একদিন না একদিন করবে। বাবা 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 তুমি চলে যাও, বাবা তুমি চলে যাও। আর এই বাড়িতে আর কোনোদিন এসো না বাবা, আর কখনো এসো না, কখনো নয়, তুমি চলে যাও। তাই তাই সাক্ষী যাবি, তাই যাচ্ছি। তুই তুই দেখিস আর আমি কোনোদিন এ বাড়িতে আসবো না রে সমনি, আর কোনোদিন আমি এ বাড়িতে আসবো না। তবে তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, ঈশ্বর ঈশ্বর করুণা ভয়, তার চোখে আগে পর্যন্ত কেউ কেউ কোনোদিন বাকি দিতে পারেনি রে মা, কেউ কোনোদিন বাকি দিতে পারেনি। কিন্তু কিন্তু এরা যে আগে মহা পাপ করলো রে মা, তার শাস্তি থেকে এরা কেউ নেই পাবে না রে মা। বিধির বিধান পারবে না খণ্ডাতে, এই তো নিয়তির খেলা, এই তো নিয়তির খেলা। বকুল দিকে বিদেশে পাচার করবার মতলব করছে, কিন্তু না, আমি কখনোই তা হতে দেব না। নিজের জীবন বিপন্ন করেও আমি বকুল দিকে রক্ষা করব। আর কতদিন তুমি আমাকে এমন করে রক্ষা করবে গঙ্গা রানী? গঙ্গা রানী, আমি কি কোনোদিন আর বাড়ি ফিরে যেতে পারবো না? জানি না দিদি, জানি না কতবার কত চালবাজি করে আমি তোমার ইজ্জত বাঁচিয়েছি, কিন্তু কিন্তু আজ আমার মনে বড় ভয় করছে। কেন ভয় করছে? প্রতিবারের মতো ওই কাল ভৈরবকে তোমার দেওয়া ঘুমের ওষুধ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেব, এমনি করে যতদিন ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। না দিদি না, কাল ভৈরবীর চেয়ে আজ তুমি বড় বিপদের মাঝে পড়েছো। বিপদ? কিসের বিপদ গঙ্গা রানী? হ্যাঁ হ্যাঁ দিদি, গোপনে জানতে পারলাম কি তোমাকে বিদেশে পাচার করবার জন্য প্রশান্ত বাবু বিদেশ থেকে লোক আনছে। যদি বাঁচতে চাও তুমি কোন রকমে এখান থেকে পালিয়ে যাও, কোন রকমে এখান থেকে পালিয়ে যাও। এই আমি কি শুনলাম ওই প্রশান্ত আমাকে বিদেশে বিক্রি করে দেওয়ার জন্য বিদেশ থেকে নাকি লোক আনছে? তোমাকে বিক্রি করে কাল ভৈরবকে দেবে, না না, আপনার টাকা জোগানোর মেশিন হয়ে আমি আমার জীবনটাকে কখনোই সর্বনাশের পথে নষ্ট করতে পারবো না। আমি আমি আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমার স্বামীর কাছে আমাকে ফিরে যেতে দিন, আমাকে যেতে দিন। স্বামী তোমার জীবনের সং থেকে 60টুকু কেড়ে নিয়ে না, তোমাকে আমি রং বাহারি গোলাপ বানাবো। যে গোলাপের টানে দেশ বিদেশ থেকে ছুটে আসবে, মধু করি মধু বল। আমার স্বামীর দেওয়া শাখা সিঁদুর পরে আমি কিছুতেই আপনার কথা মতো নোংরামি কাজ করতে পারবো না। তোমার সিঁদুর আমি মুছে দিলাম, আর তোমাকে বানিয়ে দিলাম বকুল থেকে মিস বুলবুল। জ্বলে গেল, জ্বলে গেল, এই বুকটা আমার জ্বলে গেল, জ্বলে গেল। বকুল, Shut up! Shut up! Shut up! বকুল মরে গেছে।
পুড়ে ছাই হয়ে গেছে বকুলের সমস্ত ভালোবাসা ভালোবাসা বকুলের আশা স্বপ্ন নিমেষের মধ্যে নিঃশেষ হয়ে গেছে। তাই তো বকুল মরে গিয়ে আজ বকুলের এই মরা অন্তর থেকে জন্ম নিয়েছে আপনাদের মতো শয়তানদের কামনার কসাইখানায় বন্দি হওয়া বক্কি রানী মিস বুলবুল মিস বুলবুল। এই কি আছিস? বুলবুলকে আরো সাজে সাজিয়ে প্রশান্ত আমায় মোবাইলে জানিয়েছে আর কিছুক্ষণ পরেই হয়তো ওর এজেন্ডা এখানে এসে পৌঁছে যাবে। ওই বকুল থানা যৌবনের একটা অস্ত কুড়ি, তাই তো সে আইসটা এই কুড়িটাকে আমি मिस्टर आयस्ता फूलों का नीचे में कांटा भी नहीं सकता। আস্তে আস্তে কাম না করবে তো আপনি জখম হবে কাঁটা সে। কে আপনারা? सलाम वालेकुम, हमारा नाम अमर शेख मिजाज है। আর আমি রহমতুল্লাহ। हमार गलती ना हो जाए तो हम काल भैरव আছে। অমর শেখ মির্জা রহমতুল্লাহ, তার মানে প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে তোমাদের আসার কথা ছিল। हाँ जी हाँ ধন্যবাদ। हाँ এই কি আছিস? মিস বুলবুলকে এখানে পাঠিয়ে দে। বুলবুল, নিন। তুমি আমার মেহমানদের দারুণ ভাবে খুশি করে দাও। ওকে বস, নিন মদের গ্লাসগুলো ধরুন। নিন, এবার আপনারা একটু মৌজ মস্তি করে নিন। ও মুগেরা মুগেরা मैं गुड़ की डली मंगता है तो आजा रसिया लागे तो मैं ये चली मंगता है तो आजा रसिया लागे तो मैं ये चली ओ मुगेरा मुगेरा मैं गुड़ की डली डली है तो आजा रसिया लागे तो मैं ये चली मंगता है तो आजा रसिया लागे तो मैं ये चली मंगता है तो आजा रसिया लागे तो मैं ये चली हाँ 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 তোমাদের শয্যা সঙ্গিনী হয়ে মিস বুলবুল তোমাদের কতটা খুশি করতে পারবে আপনারাই ভালো মতো পরীক্ষা করে নিন। মিস বুলবুল, হ্যাঁ স্যার। তুমি ওদের খুশি করে দাও। हाँ हाँ जरूर करबे। अरे मिस्टर बुलबुल, तुमको हमारा बहुत बहुत पसंद आछी है। लेकिन तुम्हारा तो बाद में रहे ना हमार बहुत ना पसंद आछे। आजा मेरे पास आजा बुलबुल। খবরদার খবরদার আমাকে ছোবে না বলছি। শয়তান কাল ভৈরব আমাকে দাঁড় করিয়ে রেখে কখনোই কখনোই তোমরা আমার ইজ্জত যৌবন কিছুতেই নষ্ট করতে পারবে না। জরুর করবে। তার আগেই আমি আমি নিজেকে শেষ করে কে তুমি আমাকে বকুল বলে ডাকলে? বলো আমার নাম ধরে ডাকলে কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? বলো কে তুমি? আমায় তুমি চিনতে পারলে না বকুল? আমি যে তোমার আর আমি জয়ন্ত। জয়ন্তদা
তোমরা তোমরা আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো রূপদা। রূপদা এরা আমার সাথে অনেক নোংরামি করে রূপদা। আমি রাজি হইনি বলে এরা আমাকে জোর করে মদ খাইয়েছে। দেখুন আমার বড়টা কেমন বাইজের পোশাক পরিয়ে আমাকে এরা বাইজের সাথে দিয়েছে। রূপদা রূপদা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো। ইচ্ছা করলে তোকে টুকরো টুকরো করে দিতে পারতাম, কিন্তু জয়ন্ত পরামর্শের মতো তোমাকে আর কটা দিন কষ্ট করে থাকতে হবে বোন। কষ্ট করতে হবে, আমাকে আরো কষ্ট করতে হবে রূপদা। হ্যাঁ বকুল, আমি তোমাকে এই মোবাইলটা দিয়ে গেলাম। মোবাইল এর সাহায্যে এখানে সব গোপন ছবি তুমি তুলে রাখবে। এটা কিন্তু তার আগে যদি আমাকে শয়তানটা করে সর্বনাশ করে দেয়, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় রূপদা। না তার কাল ভৈরবের কালো প্রসাদ আমি ভেঙে গড়িয়ে দেব। এবার চলো রূপদা, আর বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ নয়। বেশ, তোমরা এখন এখান থেকে চলে যাও রূপদা, এখন এখান থেকে চলে যাও। পিঙ্কি দাদা, প্রশান্ত যে এজেন্টদের এখানে আনার কথা ছিল, দিগন্ত তাদের অ্যারেস্ট করে রেখেছে, আর সেই ছদ্মবেশ ধরে আমাদের এখানে আসা। রূপদা তোমরা এখন এখান থেকে চলে যাও রূপদা। যে দায়িত্ব তোমরা আমাকে দিয়ে গেলে আমি তো পালন করার আপ্রাণ চেষ্টা করবো রূপদা। ভালো থেকো রূপদা, সাবধানে দেখো রূপদা, কেমন বিদায়। রূপদা, রূপদা। হে ঠাকুর, তুমি যেন ওদের নিরাপদ স্থানে পৌঁছে। কি ব্যাপার প্রশান্ত? সর্বনাশ হয়ে গেছে গুরুদেব। সর্বনাশ। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। ওমর শেখ মির্জারা পুলিশের হাতে ধরা পড়েছে। কি বললে? পুলিশের হাতে ধরা দিয়েছে? তাহলে যারা এসেছিল তারা নকল গুরুদেব। নকল? এই শয়তানি, গুরুদেব, তারা কোথায়? তারা চলে গেল তো গুরুদেব। ওমর শেখ মির্জা, রহমতুল্লাহ ছদ্মবেশধারী দুজন। প্রশান্ত, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? এইভাবে মেয়ে মানুষ পাচার করা, দালালি করে তোমার লজ্জা করে না? চুপ! এ কি? এ তো মোবাইল ক্যামেরা। এটা তোর কাছে এলো কি করে? আমি জানি না গুরুদেব, আমি কিছু জানি না গুরুদেব। সত্যি করে বল, কে এসেছিল? আমি জানি না গুরুদেব, আমি কিছু জানি না, বিশেষ করে আমি কিছু জানি না। আমার মনে হয় কোরা পুলিশের এজেন্ট। পুলিশের বাবার কোনো ক্ষমতা নেই কাল ভৈরবকে ধরবে। গুরুদেব, ওদের আমি ঠিক খুঁজে বার করব। গুরুদেব, তার আগে শয়তানিটাকে আমি উচিত শিক্ষা দেই। গুরুদেব, আমি কিছু করিনি গুরুদেব, আমি কিছু করিনি। খড়গেশ্বর, গুরুদেব, আমার চাবুক। না 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 গুরুদেব, আমাকে ছেড়ে দিন গুরুদেব, আমাকে এভাবে মারবেন না। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তুই কি ভেবেছিস মোবাইলের ক্যামেরায় গোপনে ছবিগুলো তুলে রাখবি, পুলিশের কাছে ফাঁস করে দিবি? তবে দেখ, কাল ভৈরবকে ফাঁস দিবি। তবে দেখ। আমাকে মারবেন না, আমি কিচ্ছু করিনি। না মা না, ও কথা তুমি বলো না। সবরীকে তুমি ঠকিয়ে আমাকে নতুন করে বিয়ে করার কথা বলতে পারো না। আরে বাবা,
এতে ঠকানোর কি আছে, লুকোনোরই বা কি আছে? তোর কাকা বলেছি বৌমাকে আলাদা থাকার ব্যবস্থা করে দিবি। আলাদা করে দিয়ে মনটাকে ভেঙে দিলে সে কেমন করে সম্ভব হয় মা? তাই বলে বাজা বউকে নিয়ে তুই এইভাবে জ্বলে পড়ে মরবি, এইভাবে জীবনটাকে নষ্ট করবি? নষ্ট কোথায় মা? সন্তান সুখ আমি নাই বা পেলাম, কিন্তু সবরই কাছ থেকে আমি যে দাম্পত্য জীবন পেয়েছি তাই তো কম কিসে। দেখ বাবু, আমি অত শত বুঝি না বাবু, আমি শুধু এইটুকুনি বুঝি যে আমি বৌমার বিয়েতে যে দাবি নিতে পারিনি, আজ তোর বিয়ে দিয়ে আমি সেই দাবি পূর্ণ করব। না, আপনি বৌদিমণির এত বড় ক্ষতি করবেন না। দয়া, মেয়েটা এ বাড়িতে আসা অবধি চোখের জল ফেলেই চলেছে, কারণে অপমানে তাকে অপমান করছেন, তবু কোনো প্রতিবাদ করেনি। তারপরেও যদি আপনি এই বড়দাবুর কাছ থেকে তাকে সরিয়ে নেন, বৌদিমণি যে পাগলেনি হয়ে যাবে। দাদাবু, তুমি তো বৌদিমণিকে ভালো করে চেনো, তার প্রতি তুমি স্বামীর কর্তব্য না করতে পারো তাতে ক্ষতি নেই, তাই বলে তোমার প্রতি সেবা করার অধিকারটুকু তুমি কেড়ে নিও না। এই হতভাগা, বলে যা, দূর হ, দূর হ এখান থেকে। বৌদিমণি যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে কি আপনি তার এইভাবে সর্বনাশ করতে পারতেন? কি কি বললি তুই? বৌদিমণি তো আপনার কম সেবা করেনি, এই সংসারে সে তাগরানির মতো পড়ে আছে, একটিবারও কোনো প্রতিবাদ করেনি। তাহলে লক্ষ্যে বলতে বৌমার কেন, বৌদিকে মণিকে কেন মিথ্যে অবজ্ঞা করে আপনি এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছেন? সে কৈফিয়ত আমি তোকে দেব না। চাকর হই তুই আমার সংসারে মাথা গলাস কোন অধিকার? হ্যাঁ, হ্যাঁ, আমি তো চাকর। কিন্নিমা তো ঠিকই কথাই বলেছে, আমি যে এ বাড়ির চাকর সে কথা আমি যে মাঝে মাঝে ভুলে যাই। দয়ালদা, আর অধিকারের কথা বলছেন কিন্নিমা? এই বড় দাদাবুর মা মারা যাওয়ার পর কর্তাবাবু আমাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, দয়াল, আমি তো ব্যবসার কাজে বেশিরভাগ বাইরে থাকি, তাই এই খোকাকে আমি তোর দায়িত্বে রেখে গেলাম, একে তুই নিজের ছেলের মতো মানুষ করি। দয়ালদা, সেই কর্তাবাবুর দেয়া কথা কি, তোমাকে মানুষ করতে গিয়ে আমি নিজের অজান্তে ভুলে গিয়েছিলাম তোমার দেখাশোনার দায়িত্ব যে আমার। সেই অধিকারে বড় দাবুর কোনো ক্ষতি হতে দেখলে মনটা যে আমার বড় আনচান করে। দয়ালদা, তুমি বড়দাবু, বৌদিমণি যদি তোমার জীবন থেকে হারিয়ে যায় সব থেকে বড় ক্ষতি হবে তোমারই। তাই বলছি, কোনোভাবেই তুমি এ বাড়ি থেকে তাকে তাড়িও না, কোনোভাবেই না। তুই ওর কথা ছাড়তো বাবা। আমি ছোট বৌমার দাদা প্রশান্তকে ভালোভাবে বুঝিয়ে বলেছি একটা যেন সুন্দর মেয়ে সেন দেখে দেয়। তাহলে এক কাজ করো মা, ওই মেয়েটির সঙ্গে বরং আবার তুমি রূপের বিয়ে। কি কি বলি তুই? আর বিয়ে নামক ব্যবসাটা কিন্তু মন্দ নয়। কি বললি? এত বড় বাজে কথাটা তুই বল। দাঁড়ান দাঁড়ান মা, দাঁড়ান। ওই বাজে কথা জবাবটা কথাই নয়, আমি কাজেই প্রমাণ করে দেবো। ছোট বৌমা, হ্যাঁ মা, শুনুন, আপনি এখন এখান থেকে যান মা, দাদাকে বিয়েতে রাজি করানোর দায়িত্বটা আমার। বেশ, তবে তুমি তাই করো মা। তুমি এমন কাজ করো যাতে ওই শনিটা ওর ঘাট থেকে বিদেয় হয় আর আমার বর্পণের টাকাটাও যেন আদায় খায়। দাদা, এবার বলুন তো, আপনি বিয়েতে রাজি হবেন কিনা? ঠিক এইভাবে আমরা যদি রূপের বিয়ে দিতে চাইতাম
তাহলে তোমার অবস্থাটা কেমন হতে বলো তো? আমার আপনার ভাইয়ের মতো আমার মনের অবস্থাটা কোনোদিন পরিবর্তন হবে না, কারণ আপনার ভাই আমার কাছে স্বামী নয়, সে একটা দুঃস্বপ্নের মমি। কিন্তু আমি যে সবরীকে খুব ভালোবাসি, তার হৃদয়ের গভীরে রয়েছে আমার অযত্নে আমারই ভাষণ। কি বললেন? যে বিশ্বাসটুকু তোমার মধ্যে নেই বলেই রূপকে তুমি একটা দিনের জন্যও ধরে রাখতে পারলে না। এই থামুন, এই পিঙ্কিকে নেগলেক্ট করার পরিণাম কি হতে পারে তার প্রমাণ আপনি এক্ষুনি পেয়ে যাবেন। দেখুন দেখুন। তুমি কি করছো? তুমি কি করছো? কি করছি? আমার যৌবনের কসাইখানায় আপনার চরিত্রের বলি বলি তুমি এসেছো। এই দেখো তোমার দাদা আমাকে একা পেয়ে। ছি দাদা, ছি। পিঙ্কিকে তুই বিশ্বাস কর ভাই। না না, ওকে তুমি বিশ্বাস করবে না, ও আমার ইজ্জতে হাত বাড়িয়েছে। তাহলে তাহলে তোমার ইজ্জত তো আরো বেশি বেড়ে গেল পিঙ্কি। কি বললে? কি বললে তুমি? যে নিজের ইজ্জতকে শরবত বানিয়ে একাধিক অতিথির মাঝে বিলিয়ে এসেছে, তার ইজ্জত যদি দেবতার বর্ষ পড়ে সে তো ধন্য হয়ে গেছে। ওরে রূপ, আমার প্রতি তোর এত বিশ্বাস? নিজের রক্তকে বিশ্বাস করবো না কো, এই বদ রক্তটাকে আমি বিশ্বাস করবো? বদ রক্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বদ রক্ত, বদ রক্ত। আর এই বদ রক্তগুলো তোমার মাথায় কিলবিল কিলবিল করছে বলে ওই বদ মদলবগুলো তোমার মাথায় ছটফট করছে। তাই তোমাকে আমি শেষবারের মতো একটা কথা বলছি পিঙ্কি, ওই বদ অভ্যাসগুলো যদি না ছাড়তে পারো তোমাকে হয়তো এই বাড়িটাই ছেড়ে দিতে হবে। হ্যাঁ তা তো বলবে, আমি এই বাড়ি থেকে চলে না গেলে বৌদির সঙ্গে তোমার গোপন সম্পর্কটার ব্যাঘাত ঘটবে যে। না রূপ না, ও কাজ তোকে মানায় না দাদা। আজ তুই আমার যে সম্মান রাখলি দাদা, তোকে তোকে ভাই বলে ভাবতে যে আমার ভীষণ গর্ব হচ্ছে রে। তবে তোর মতো লক্ষণের ভাইয়ের সঙ্গে দাদা আমার যার সুখে থাকা হলো না রে। তুমি কি বলছো দাদা? আজ আর কেউ আমাকে সুখে থাকতে দেবে না রে। না দাদা না, তাই একটু শান্তির খোঁজে আমি সবরের হাত ধরে বাড়িতে না দাদা, না গো না, অমন কথা তুমি বলো না, বরং ওদের কথা মেনে নিয়ে তুমি বিয়ে করো। আমি না হয় এই মোড়া মুখ নিয়ে বাড়ি থেকে চলে যাব। বৌদি কেন? বৌদি কেন? পিঙ্কির ওই মিথ্যে সন্দেহটাকে সত্যি করে দেখেই কি তুমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছো পিঙ্কি? তাই যদি মনে করো তাহলে এখনই ওর চুলের মুড়ি ধরে আমি এই বাড়ি থেকে। না না ঠাকুরপো না, পিঙ্কিকে তুমি আপন করে নাও, কারণ তোমার সঙ্গে পিঙ্কির যে সম্পর্ক সেটা যে দেওয়ার বৌদির সম্পর্কের চেয়েও অনেক গভীর। স্বামী স্ত্রী সম্পর্কের টানে তো আমি তো এই বাড়িতে আসিনি বৌদি, আমি যে আসি শুধু তোমাদের জন্য। আর সেই তোমরাই যদি চলে যাও, সেই দুঃখ বলে আমি কেমন করে থাকবো তুমি বলতে পারো বৌদি? তা তো জানি না রূপ দাদা, শুধু এইটুকু জানি নিয়তির নিষ্ঠুর বিধানে আজ আমাদের পথেই নামতে হবে। দাদা না, আমি তোমাকে পথে নামতে দেব না। তুমি সবার সুখের জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো না, বরং আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি আবার বিয়ে করে সুখী হও বৌদি। আমাকে তুমি ভুলে যেও, আমাকে তুমি ভুলে যেও। আচ্ছা সত্যি করে বলো তো, আমি ভুলে গেলেও তুমি কি আমাকে ভুলতে পারবে সবরি? আমার দেওয়া স্মৃতির সিঁদুর কি তুমি মুছতে পারবে সবরি? তাহলে ফিরিয়ে দাও আমার স্মৃতির দেওয়া সিঁদুর। ওগো না, আর আমি তোমাকে কোনোদিনও কিচ্ছু বলবো না। চলো চলো, আমাকে চলো, কোথায় আমাকে নিয়ে যাবে চলো।
বৌদি তোমরা যদি চলে যাও তাহলে তাহলে আমার দিব্যি ঠাকুরপো না, ঠাকুরপো না, তুমি যদি সত্যি আমাদের মঙ্গল চাও বৌদি তাহলে তাহলে ওই সমস্ত দিব্যি দিয়ে তুমি আমাদের পথ রোধ করবে না। বৌদি আমি তোমাকে অনুরোধ করছি ভাই, তুমি আমাদেরকে চলে যেতে দাও। না বৌদি না বিদায়। না দাদা না, ও কথা বলো না দাদা, ও কথা বলো না বৌদি। ও বৌদি তুমি যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না বৌদি, যেও না। আমি কে নিয়ে থাকবো বৌদি, বলতে পারো বৌদি। না বৌদি না, যেও না গো, যেও না। নেই যে পথে থাকতে পারবো না, নেই যে পথে ঠিকানা আধার জীবন যেও না গো, না, আমাকে ছেড়ে যেও না। আমি কে নিয়ে থাকবো? আমি জানবো আমাকে ছেড়ে যেও না, যেও না। আধার জীবনে বড় এই যে পথে ঠিকানা, এই যে পথে ঠিকানা। বাবু গোসারা, আপনাকে দয়া করে আমাকে দুটো ভিক্ষা দেবে। এই বিশ্বাস করুন বাবু গোসারা, বিশ্বাস করুন, আমি আমি না আমার পেটের জন্য ভিক্ষা চাইছি না গো বাবু গোসারা। আমি আমি আমার একমাত্র মেয়ের বর্মন মেটানোর জন্য আমি আপনাদের কাছে আজিও ভিক্ষা করছি। চিন্তা না, দয়া করে একটি পয়সা দাও না। ও বাবু মশাই, ও বাবু মশাই, একটু দাঁড়ান, দয়া করে একটি টাকা ভিক্ষা দিয়ে যান বাবু, ভিক্ষা দিয়ে যান বাবু, ভিক্ষা দিয়ে যান। ও বাবু মশাই, না বাবু, আপনারা সবই তো জানেন, একটা বোনের খুব বিপদ, তাকে বাঁচাতে হবে, কেউ কিন্তু ভিক্ষা দিন। গরি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান, সেই দয়াতে বাঁচবে বাবু একটি বোনের প্রাণ। গরি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান, সেই দয়াতে বাঁচবে বাবু একটি বোন। সেই দয়াতে বাঁচবে বাবু একটি বোনের প্রাণ, সেই দয়াতে বাঁচবে বাবু একটি বোনের প্রাণ, সেই দয়াতে
বাঁচবে বাবু একটি বোনের প্রাণ বাবু একটি বোনের প্রাণ ও বাবু মশাই ও বাবু মশাই একটু দাঁড়া দিন না বাবু সেটা দিন না দিন না বাবু সেটা ওগো আমরা কোথায় চলেছি গো? তা তো জানি না সবরই, ভাগ্য যে আমাদের কোথায় নিয়ে যাবে। ভুল করেছো গো, ভুল করেছো। সামান্য উত্তেজনার বয়সে এভাবে বাড়ি ছেড়ে না চলে এলেই হতো। বাড়ি থেকে বেরিয়ে না এলে ওখানে হয়তো আমরা পাগল হয়ে যেতাম। কিন্তু এবার আমরা যাবো কোথায়, খাবো কি? আজ 3 দিন হলো তোমাকে কিছু মুখে তুলে দিতে পারিনি, কিন্তু কিন্তু তোমাকে যতক্ষণ না মুখে কিছু তুলে দিতে পারবো একটা বেলাও যে আমি শান্তিতে থাকতে পারছি না। তার জন্য চিন্তা কি? যিনি জীবন দিয়েছেন আহারও তিনিই দেবেন। চলো চলো সবরই, অজানা ভবিষ্যতের সন্ধানে আমরা অজানা পথেই পাই। চলো। আমার দুটো ভিক্ষে দেবে বাবা, আমরাই হলাম ভিখিরি, পথের ভিখিরি। আর একজন ভিখিরি কি তুমি কি না ভিক্ষে ভিখি! বাবা! এ তোমার কি হয়েছে বাবা? এ তোমার কি অবস্থা হয়েছে? আমি তোর বর্বরতার জন্য আমি রাস্তা রাস্তায় ভিক্ষে করছি রে মা, রাস্তাতে ভিক্ষে করছি। কিসের জন্য? শুধুমাত্র বরপণ দেওয়ার জন্য তুমি এভাবে ভিখারি হয়ে গেলে বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। আমি যখন ওই ভিটে বাড়িটা বিক্রি করলাম, করে যখন আমি টাকা কুলোতে পারলাম না, তখন আমি রক্ত বিক্রি করার সিদ্ধান্ত দিয়ে টাকা জমাতে লাগলাম। এই তারপরে সপ্তাহে দুবার রক্ত পরীক্ষা করার পরে রক্ত উঠছে বাবা, তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে। তুমি যাও না, একটা ডাক্তার ডেকে নিয়ে এসো না বাবার জন্য। একটু যাও না। আমার যে ওগো তুমি দাঁড়িয়েছো কেন? যাও না, একটা ডাক্তার ডেকে নিয়ে এসো না গো আমার বাবার জন্য। আমার বাবা যে কেমন করছে। আমি যাচ্ছি। দাঁড়া বাবা, দাঁড়ো। আমার কথাটা শুনে যাও বাবা। আমার কথাটা শুনে যাও বাবা, আমার কথাটা শুনে যাও। আমি বহু কষ্টে না এই ব্যাগের মধ্যে টাকাগুলো আমি জোগাড় করেছি বাবা। এইগুলো নিয়ে তোর পায়ের হাতে তুলে দিয়ে বলো বাবা, আবার এই মা বড় মেয়েটাকে যেন বাবা! জীবনে তুমি আমাকে অনেক যন্ত্রণা, অনেক দুঃখ দিয়েছো। আমি কোনো কিছু তোমাকে অভিযোগ করিনি, কিন্তু আমার বাবাকে তুমি ভালো করে দাও, আমার বাবাকে তুমি মঙ্গল।
এনেছি জল। আমি কোথায়? এ মানুষ না একটা মরুদামের ডাক্তার? সূর্য মাথায় আমার মন্দির ঘুরছে নাকি? ওই তো কামিনী আর মুকুন্দের ব্যভিচারের প্রতিবাদ করায় ওরা আমাকে আর কিছু মনে করতে পারছি না। তারপর এক সাধুর আশ্রমে আমি সুস্থ হয়ে উঠি। সেখান থেকে বাড়ি ফেরার পথে বা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টে আর আমার কিছু মনে পড়ছে না, কিচ্ছু না। সবরি, সবরি তুমি কোথায়? সবরি, আমি তোমার বাবার জন্য জল নিয়ে এসেছি। সবরি, সবরি। তুমি আমার সবরীকে দেখেছো? কিছুক্ষণ আগে সে তো অসুস্থ বাবাকে নিয়ে এখানে ছিল। কি হলো? তুমি কথা বলছো না কেন? এই পাগলা, খবরদার! আমাকে পাগলা বলার সাহস তুমি পাও কোথা থেকে? আমি আনন্দ ব্যানার্জি। আনন্দ ব্যানার্জি? হ্যাঁ, আমি আনন্দ ব্যানার্জি। এই আনন্দ ব্যানার্জি। বিস্মৃতির অন্ধকারে আমার হারিয়ে যাওয়া অতীতটা আজ চাপা থাকলো। আর আমার সব কোথায় মনে পড়ছে। আমি ওই কামিনী আর মুকুন্দকে কিছুতেই। আপনি কি সেই আনন্দ ব্যানার্জি যার প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর তার সন্তানকে মানুষ করবার জন্য আপনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন? তারপর আমি সেই আনন্দ ব্যানার্জি, তবে আমি নিরুদ্দেশ হইনি। তবে কোথায় গিয়েছিলেন? আমার স্ত্রী আর ভাই মুকুন্দ আমাকে খুন করতে চেয়েছিল। খুন? সে কি? জানো বাবা, আমার একমাত্র সন্তান আজ কোথায় কিভাবে আছে? তোমার ভাগ্য হারাবি এক বুক আশা বুকে নিয়ে তোমার সামনে তোর চোখে মুখে এত বিষাদের ছায়া কেন রে বাবা? তোর হারানো বাবাকে যদি ফিরে পেয়েছিস, সেই আনন্দে তুই একটু হাস না রে বাবা, তুই একটু হাস। পাচ্ছি না বাবা, পাচ্ছি না। কেন পাচ্ছিস না রে বাবা, কেন পাচ্ছিস না? আমার স্ত্রী সবরীকে যে আর খুঁজে পাচ্ছি না। আবে কি করে দিবদা? বৌদির বাবার মুখে শুনলাম একদল অপহরণকারী বৌদিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আর এই সংবাদটা দেওয়ার পর বৌদির বাবা মারা যান। ওগো ঈশ্বর, আজ যখন তুমি আমার কাছে সত্যি সুখ হয়ে ধরা দিলে, তাও আমার এক নিমেষে সব শেষ করে দিলে। বাবা, আপনার বাবা? হ্যাঁ দিগন্ত, ইনি আমার বাবা, যিনি আমার মা বাবা কাকার সম্বন্ধে চেষ্টা করে কাকা বাবাকে সরিয়ে দিয়েছিল পৃথিবী থেকে। সেসব কথা পরে হবে বাবা। সেই ইতিহাসের ইতি টানতে তোমাকে আমার বিশেষ প্রয়োজন। সে প্রশ্ন পরে তুমি সবার আগে আমার বৌমাকে উদ্ধার করতে ছুটে যাও দিন। নিশ্চয় করবো মেসমশাই, নিশ্চয় করবো। আপনার বৌদির বাবার মৃতদেহ সৎকার করতে যান, আর আমি ছুটে চললাম বৌদিকে উদ্ধার করতে। তাই যাও দিগন্ত, তাই যাও। সমাজের শত্রুদের নিধন করে তুমি আমার বৌমাকে উদ্ধার করে আনো, আর আমি চললাম ওই ঘর শত্রু বিভীষণের মুখোশটা খুলে দিতে। বাবা! পালিয়ে এসেছি ওই অন্ধকার ঘরটা থেকে আমি পালিয়ে এসেছি। কে আছো, বাঁচাও আমাকে, রক্ষা করো। কে আছো? না না না, কোনো মানুষকে ডাকবো না, আমি বরং দয়াময়
ঈশ্বরকে ডেকে বলি, হে ঈশ্বর, দয়া করো আমাকে তুমি এখান থেকে মুক্তির পথ দেখাও, পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও, দয়া করো। আমরা দুটো পথ দেখাবো সুন্দরী। প্রথম পথ আরব কিংবা আফগানিস্তানের বাজারে যৌবনের পসরা সাজিয়ে কোদরের মন জয় করা, না 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 না, নতুবা গুরুদেবের হাতে তোমায় প্রসাদ বানিয়ে ভক্তবৃন্দদের মধ্যে বিতরণ করা। আমি আমি এখান থেকে পালাবো, আমি এখান থেকে পালাবো, যেখান থেকে হোক যে। তার আগে হাত মুখ বেঁধে এখান থেকে নিয়ে গিয়ে আবার ওই অন্ধকার ঘরে আটকে রাখবো। আর গুরুদেব এসে তোমায় প্রসাদ বানাবে, আর সেই প্রসাদ আমাদের ভক্তদের মধ্যে বিতরণ করবে। হ্যাঁ আরে দরজাটা বন্ধ করে দাও গুরু, আর শালি বাইরে আসতে পারবে না। তুই থাক এখানে। শয়তান কাল ভৈরব সবরিদি সর্বনাশ করার জন্য সবরিদিকে এখানে এনে জোর করে আটকে রেখেছে, কিন্তু না, আমি সবরিদি সর্বনাশ কখনো হতে দেব না। সবরিদি, 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 সবরিদি। একি বকুল, তুই এখানে? হ্যাঁ দিদি, এরা তোমাকে জোর করে এখানে ধরে এনেছে, তাই না? তোমার তোমার কোনো ভয় নেই দিদি, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে বাঁচাবো দিদি। এই তোমার হাতের বাঁধনটা আমি খুলে দিলাম, তোমার বুকের বাঁধনটাও খুলে দিলাম। এবার এখান থেকে তুমি এই মুহূর্তে পালিয়ে যাও দিদি। একি বকুল, তুই? আমি এখানে তোমার জায়গায় তুমি সাথে বসে থাকবো, তারপর ওই শয়তানটা যখন তোমার কোনো ক্ষতি করতে আসবে, তখন সেই সুযোগে এই ছুরিটা দিয়ে ওই শয়তানটাকে আমি একেবারে শেষ করে দেবো। তুই মানুষ খুন করবি? না সবরিদি না, যে মানুষটা জানোয়ারের মতো অন্যের নারীর নির্যাতন করতে পারে, সেই মানুষটা তোমাদের কাছে মানুষ হলেও আমার কাছে সে জানোয়ার ছাড়া কিছুই নয় সবরিদি। এই জানোয়ারটাকে শেষ করতে পারলেই আমি আমার জীবনের পরম তৃপ্তি লাভ করবো। না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তুমি আর কোনো কথা এখান থেকে বলবে না। তুমি যাও 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 যাও, তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। আর যাবার আগে এই কাপড়টা তুমি আমার মুখে জড়িয়ে দিয়ে যাও। তাই হবে রে বোন, তাই হবে। স্বার্থপরের মতো না, আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। তোকে জানোয়ারদের মুখের সামনে ফেলে রেখে ভগবান তোকে রক্ষা করবেন রে বোন, ভগবান তোকে রক্ষা করবেন। যদি বেঁচে থাকি তোমার সঙ্গে আবার দেখা হবে দিদি। হ্যাঁ রে বোন, যাও দিদি, যাও, দেখা হবে। তুমি এখান থেকে চলে যাও দিদি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। ইচ্ছা সময় তারা তুমি লোকে বলে বলিয়া ওই তো সুন্দরী সবরের সুধা পান করে আমি ভক্তি নেশা পান করবো, আর মিস বুলবুলকে নতুন করে সওদা করবো। ওই বাগদা, ওই তো বলবি সবাই জমালয় যা তুই। এত দুষ্পর্ধা, তুই কাল ভৈরবকে ছড়া মারতে হাল মারাস। বল সবারই কোথায়? আমি তাকে মুক্তি দিয়ে দিয়েছি। কি বললি? কাল ভৈরবের চিঠিটাকে তুই মুক্তি দিয়েছি? একই তুমি অমন করে আমার দিকে এগিয়ে আসছো কেন? অমন করে আমার দিকে এগিয়ে আসছো কেন তুমি? ওই অভাবটা আমি তোকে দিয়েই পূর্ণ করবো। দাদা তুই আমায় বাঁচা, দাদা তুই আমায় বাঁচা। আর কোনো ভয় নেই দিদি, আমি ওনার কাছে জানিয়ে সব করে চেয়েছি, আর ওনাকে এনেছি। বেঈমান, দাদা তোকে কেটে টুকরো টুকরো করে দেবো। না কাল ভৈরব, তা তুমি পারবে না, কারণ তুমি আমার আন্ডার অ্যারেস্ট।
দেখলে তো ইন্সপেক্টর, এই কাল ভৈরবকে সাহায্য করা এত সহজ নয়। শালা হিজড়ে বড্ড সাহস হয়েছে, তাই না? তোকে আমাকে বাঁচ দিবি? এই কি আছিস? চিমটে আছে গুরুদেব। এই বেইমানটাকে নিয়ে গিয়ে আমার গুপ্ত কক্ষে আটকে রাখবে। আজ রাত্রে ভৈরবের চরণে বলি দেব। গুরুদেব সে তো চলে গেছে ভয়ে, সে আগে থেকেই বন্দী হয়ে গেছে গুরুদেব। আমিও যাই, ওকে আটকে রাখি। যাও। দাদা আচ্ছা আচ্ছা, সবাই একটু হয়ে দাদা দাদা আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে চল দাদা, এখান থেকে মুক্ত করে নিয়ে চল। কোথায় যাবি শয়তানি? না দাদা দাদা তোর দাদা যখন এসেই পড়েছে, সে দেখুক মনের লজ্জা চুরি দিস। দেখতে চাস না খড়গেশ্বর? এই নাও পিস্তল। ঠিক আছে গুরুদেব, যে শালা এদিকে আসবে তাকে আমি লাশ বানিয়ে দেবো। লাশ। এখন বলছি তুই আমাদের বোনকে ছেড়ে দে। আইনের হাত থেকে কেউ রেহাই পায়নি। লাখু মাগনা শয়তান। কাল ভৈরব কারো আইনের তোয়াক্কা করে না, সে নিজেই নিজের আইন তৈরি করে। সেই আইনের বিরুদ্ধে তোমার বোনের আশ্বাস দিয়ে তার যৌবনের ফাঁসি। ওকে আমি লাশ বানাবো না শয়তান। কে গুলি চালাচ্ছে? তোর কি হয়েছে? রূপরঞ্জন পাগলের মতো গুলি চালাতে চালাতে ওইদিকে ছুটে আসছে, আর তার গুলিতে খতম হয়ে গেছে গুরুদেব। খতম হয়ে গেছে। যদি বাঁচতে চান আপনি পালিয়ে যান। আপনি পালিয়ে আমাকে পালাতে হবে, আমি এই পথে পালাবো। গায়ের মেয়ে লজ্জা চুরি করে ভাবছিলিস পালাবি? না না রে অসুবিধা না। না না, দিগন্তদা তুমি? এই কাল ভৈরব আমার বোনকে বন্দি করে তার লজ্জা চুরি করেছে। গায়ের মেয়ে লজ্জা করে চুরি করে ধরে হায় পাবি লজ্জা তোকে আমি তুই আইন নিজের হাতে তুলে নিবি। চুপ, কেউ কথা বলবে না। আমার জীবনের সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি। তার মানে আমার জন্মে এই পরিচয়টা মুছে ফেলতে আইন তুমি নিজের হাতে তুলে নেওয়ার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করলাম। কনস্টেবল একটু দাঁড়া দিগন্ত, আমার জন্মের খরচ জন্য মুছে ফেলতে আমি বকুলের স্মৃতিতে নতুন করে পরিয়ে দিলাম আমার জন্মদাতা রক্তে। এ তুমি কি করলে গো? এ তুমি কি করলে? আমি তো শুধু তোমার কাছে সিঁদুর চাইনি রূপ,
আমি যে তোমার বউ হয়ে, তোমার প্রিয়তমা হয়ে, আমি যে তোমার কাছে সুখ শান্তি চেয়েছিলাম, কিন্তু বিধাতার অমোঘ বিধানে তোমারই হতভাগিনী বকুল তার প্রেম পেল না। তাই তো আমার ভাগ্যকে আমি দোষারোপ করে বলছি, আসল সুখ কিনতে গিয়ে কান্না করেছি জমা, শূন্য স্মৃতি সিঁদুর পেলেও প্রেম পেল না প্রিয়তমা। খুঁজতে গিয়ে কান্না করেছি জমা, শূন্য স্মৃতি সিঁদুর